বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক উপদেষ্টা ড আসিফ নজরুল দুই ভিন্ন প্রজন্মের দুই আলোচিত ব্যক্তিত্ব। একদিন হঠাৎ হুমায়ূন আহমেদের বাসায় উপস্থিত হন তরুণ লেখক আসিফ নজরুল। শুরু হয় এমন এক কথোপকথন যেখানে উঠে আসে সাহিত্য, স্বীকৃতি, ঈর্ষা, দায়িত্ব এবং লেখকদের অন্তর্মহলের কিছু অজানা বাস্তবতা। কিন্তু কি এমন প্রশ্ন করেছিলেন ড আসিফ নজরুল যা হুমায়ূন আহমেদকে দীর্ঘ ব্যাখ্যা দিতে বাধ্য করেছিল? কেন সেই আলোচনা পরিণত হয়েছিল বাংলা সাহিত্য জগতের এক বিরল আত্মসমালোচনায়? আর নতুন প্রজন্মের লেখকদের উদ্দেশ্যে হুমায়ূন আহমেদই বা কী বার্তা দিয়েছিলেন? জানতে পুরো ভিডিওটি দেখুন। আর এ ধরনের আরও ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। হুমায়ূন আহমেদ লেখেন, ঔপন্যাসিক আসিফ নজরুল সেদিন আমার বাসায় এসেছে। গম্ভীর চেহারার একজন ছেলে। নিজের ওপর তার আস্থা সীমাহীন। কাটা কাটা কথা বলে আশপাশের মানুষদের চমকে দেওয়ার সূক্ষ্ম চেষ্টা আছে। মানুষকে চমকে দিয়ে কথাশিল্পী মাত্রই আনন্দ পান। আসিফ তার ব্যতিক্রম হবে এটা মনে করার কোনো কারণ নেই। ব্যতিক্রম কিছুটা আছে, তার কথায় অন্যকে আহত করার চেষ্টা আছে। যাই হোক, তাকে আমি আনন্দিত স্বরে বললাম, কি খবর? সে আমার আনন্দিত স্বরকে তেমন পাত্তা দিল না। কঠিন গলায় আমার স্ত্রীকে বলল, আচ্ছা ভাবি, হুমায়ূন ভাই কি হিপোক্রেট? গুলতেকিন হকচকিয়ে গিয়ে বলল, কই না তো, ও যা বিশ্বাস করে তাই তো বলে, ভান তেমন করে না তো। ভাবি, ওনার উপর একটি বই বের হয়েছে, ঘরে বাইরে হুমায়ূন আহমেদ। আপনি কি সেটা পড়েছেন? যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার চোখে পড়েছে। প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, বিশ্ববিদ্যালয় সন্ত্রাস সম্পর্কে কিছু লেখা হয়নি, আপনি নিজে কেন লিখছেন না? হ্যাঁ, চোখে পড়েছে। তার উত্তরে হুমায়ূন ভাই যা বললেন তার ভেতরে হিপোক্রেসি কি আপনি ধরতে পারেননি? না তো, আপনার ধরতে পারার কথা ছিল। বিশ্ববিদ্যালয় সন্ত্রাস সম্পর্কে কোনো উপন্যাস লেখা হয়নি, এটা হুমায়ূন ভাই স্বীকার করে নিয়েছেন। কিন্তু তিনি জানেন আমার একটি উপন্যাস এই প্রসঙ্গে আছে, নিষিদ্ধ কয়েকজন। তিনি বইটি পড়েছেন, তিনি আমাকে বলেছেন বইটি তার ভালো লেগেছে। অথচ ইন্টারভিউ দেওয়ার সময় এই ব্যাপারটা তিনি উল্লেখ করেননি। এটা এক ধরনের হিপোক্রেসি নয়? গুলতেকিন বলল, ইচ্ছে করে এড়িয়ে গেলে অবশ্যই হিপোক্রেসি। ব্যাপারটা যে হিপোক্রেসি নয় আমি তা বোঝানোর চেষ্টা করলাম। বললাম, প্রশ্নের উত্তর দেওয়ার সময় কখনো খুব ভেবেচিন্তে উত্তর দেওয়া যায় না। যা মনে আসে তাই বলা হয়। নিজেকে ডিফেন্ড করার একটা চেষ্টা থাকে, অন্য কারোর কথা মনে থাকে না। তোমার নিষিদ্ধ কয়েকজনের কথা সেই কারণেই উল্লেখ করা হয়নি। তবে তোমার ভুলে যাওয়া ঠিক হবে না যে আমি আমার একটি বই তোমাকে উৎসর্গ করেছি। আসিফ আরও কিছু কঠিন কথা বলার জন্য নিজেকে তৈরি করল। তার চোখ তীক্ষ্ণ হল এবং ভুরু খানিকটা কুঁচকে গেল। আমি তাকে কথা বলার সুযোগ না দিয়ে বললাম, তুমি লেখালেখি শুরু করেছ মাত্র 2-3 বছর হলো, এর মধ্যেই আমি তোমাকে একটি বই উৎসর্গ করেছি। আর আমার অবস্থাটা দেখো, আমি 20 বছর ধরে লেখালেখি করার পর আমার প্রতিভায় মুগ্ধ হয়ে এই কাজটি করলেন তাও কিন্তু না, আমি তাদের বই উৎসর্গ করব। তার উত্তরে আমি করব তা কিন্তু হয় না। আমি তোমার বই উৎসর্গের জন্য অপেক্ষা করেছিলাম, তারা ভদ্রতা করেছেন, উৎসর্গ ফেরত দিয়েছেন। তুমি আমাকে বই উৎসর্গ করনি। আসিফ বলল, আমাকে কিছু কথা বলার সুযোগ দিন না। তোমাকে সুযোগ দেওয়া হবে না, তুমি আমার কথা শোনো। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। দেশে কি লেখালেখি হচ্ছে সে সম্পর্কে কোনো ধারণা ছিল না। দেশে এসে শুনলাম ইমদাদুল হক মিলন নামে একজন খুব লেখালেখি করছেন। মেলাতে আমি তার বই কিনলাম। একটি বই, পরাধীনতা, পড়ে আমার এত ভালো লাগলো যে আমি সেই পরাধীনতা নিয়ে দীর্ঘ একটা প্রবন্ধ লিখলাম দৈনিক বাংলায়। তখনও এই লেখকের সঙ্গে আমার কোনো পরিচয় হয়নি, কাজেই তুমি বলতে পারো না আমার ভেতরে কোনো হিপোক্রেসি আছে। 2টি উদাহরণ দিয়েই আপনি আপনার দায়িত্ব শেষ করেছেন। সেটা কি ঠিক হচ্ছে? আপনি কি এই প্রজন্মের লেখকদের সম্পর্কে আপনার দায়িত্ব পালন করেন? নিয়মিত তাদের লেখা পড়েন, তাদের উৎসাহ দেন, তাদের বিকশিত হতে সাহায্য করেন? আমাকে স্বীকার করতে হলো আমি তা করি না। আমি তাকে হাসতে হাসতে বললাম, দায়িত্বে অবহেলার এই ব্যাপারটা আমি শিখেছি আমার অগ্রজদের কাছ থেকে। শওকত ওসমান স্যারের কথাই ধরা যাক, আমার শিক্ষক। ঢাকা কলেজে আমাদের বাংলা পড়াতেন। তার চোখের ওপর আমি লেখালেখি শুরু করেছি। তার সঙ্গে যখন দেখা হয় তিনি আমার লেখালেখি সম্পর্কে অনেক ভালো কথা বলেন। কিন্তু কথা হচ্ছে এই 20 বছরে তিনি সাহিত্য বিষয়ক অনেক কিছুই লিখেছেন, কিন্তু কোথাও হুমায়ূন আহমেদ এই নামটি নেই। প্রসঙ্গক্রমে কবি শামসুর রহমান সাহেবের কথা বলি। অধ্যাপক হুমায়ূন আজাদের বাড়িতে আমি, কবি শামসুর রহমান, দৈনিক বাংলার সালেহ চৌধুরী এবং
হুমায়ুন আজাদ আড্ডা দিচ্ছি। আমি এক পর্যায়ে কবিকে বললাম, নির্মলেন্দু গুণকে কবি হিসেবে আপনার কোন স্তরের মনে হয়? কবি শামসুর রহমান আমার দিকে ঝুঁকে এসে বললেন, শুধু আপনাকেই বলছি, বাইরে কোট করবেন না। নির্মলেন্দু গুণকে আমার খুব বড় মাপের কবি বলে মনে হয়। আমি হতভম্ব হয়ে আমার দেশের প্রধান কবির মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি যদি কাউকে বড় কবি মনে করেন, তাহলে তা প্রকাশ করতে অসুবিধা কি? কেন এটা তাকে ফিসফিস করে বলতে হবে? তিনি হয়তো ভেবেছেন তার বক্তব্যে অন্য কবিরা তার উপর ক্ষেপে যাবেন। খুব ভুল ভাবেননি। চারদিকের আবহাওয়া বিচার করে তার মতো কবি মত প্রকাশ করবেন? কবিরা দেশের আত্মা, তারপরেও এত দ্বিধা। কাকের মাংস কাকে খায় না, লেখকের মাংস লেখক খায়, বেশ মজা করেই খায়। ঈর্ষা নামক ব্যাপারটা বোধহয় সৃষ্টিশীলতার সঙ্গে যুক্ত। এই ঈর্ষার জন্যেই হয়তো আমরা একজন অন্যজনকে অস্বীকার করি। হাসন উৎসবে সুনামগঞ্জ গিয়েছিলাম। প্রথম দিন হাসন রাজার গান হলো, পরের দিন কবিদের অনুষ্ঠান। যেসব কবি আসবেন নিমন্ত্রণপত্রে তাদের নাম ছাপা হয়েছে। একজন কবি সেই অনুষ্ঠানে এলেন না, কারণ তার নামের আগে কবি মোহাম্মদ নুরুল হুদার নাম ছাপা হয়েছে। তিনি কবি মোহাম্মদ নুরুল হুদার সিনিয়র, তার নাম আগে যাওয়া উচিত ছিল। হায় রে সিনিয়রিটি! মহাকাল সিনিয়রিটি দেখে না, সে তার কঠিন পাল্লায় সবকিছু মাপে। সেই মাপে ভুল হয় না। আমরাই শুধু তুচ্ছ জিনিস নিয়ে মাতামাতি করি। কচ্ছপের খোলসের ভেতরে নিজেকে নিয়েই শুধু বাস করতে চাই। এই খোলস ছেড়ে আমাদের বেরোবার উপায় নেই, কারণ খোলসবিহীন কচ্ছপ পৃথিবীতে দেখা যায় না। আমি নিজেও একটা শক্ত খোলসে নিজেকে আটকে ফেলেছি। নতুন প্রজন্মের শক্তিমান লেখকরা খোলসমুক্ত হবেন, এই আমার শুভকামনা। আমার অগ্রজরা এবং আমরা যে ভুল করেছি, তারা তা করবেন না। বাংলা সাহিত্যকে অনেক দূর এগিয়ে নেবার দায়িত্ব তাদের। যে মশাল আমরা তাদের হাতে তুলে দিতে পারিনি, সেই মশাল তারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে ছুটতে শুরু করবেন। শুধু মনে রাখবেন, তাদের কচ্ছপ হওয়া চলবে না। কচ্ছপরা ছুটতে পারে না।